মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পেশেন্টের যখন দেখছি অলরেডি বেবি তখন ঝুলছে, আমরা গ্লাভস পরারটুকু টাইম পেতাম না, আমরা গিয়ে ডেলিভারি করেছি। জেদ ছিল, পেটের খিদেও ছিল বলতে পারেন। অ্যাক্সিডেন্টে কান থেকে বেরিয়ে যায়। নমস্কার, শুভ সন্ধ্যা। মেয়ে মানেই শুধু সংসার নয়, সে যেমন রাধে তেমন চুলও বাঁধে। দিদিরা সংসার সাজায়, আবার নিজের জন্য স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে বাস্তব করার চেষ্টা করে। পূজা নার্সিং প্রফেশনে আছো, কত বছর হয়ে গেল এই কাজে? আমি 6 বছর হলো নার্সিং প্রফেশনের সঙ্গে যুক্ত। কিভাবে আসলে এই প্রফেশনে? 11-12-এ যখন আমি সায়েন্স স্ট্রিম নিই, তখন আমার পড়াশোনা করার মতো টাকা ছিল না। তখন অনেক স্বেচ্ছাসেবী সংস্থা থেকে স্কলারশিপ দেয়, দিয়ে স্যারেরা সাহায্য করে আমি 11-12-এ সায়েন্স কমপ্লিট করতে পারি। সায়েন্স কমপ্লিট করার পরে যেটা হলো, আমি যখন নার্সিং পড়তে গেলাম তখন আমার লোনের প্রয়োজন হলো টাকাতে, কিন্তু আমাদের আর্থিক অবস্থা এতই খারাপ, কেউ লোন দিতে রাজি হয়নি। তখন আমাকে আমার বাড়িটাকে মর্গেজ রাখতে হয়, বাড়ির দলিলটা পর্যন্ত আমাদেরকে মর্গেজ রাখতে হয়। রেখে আমি 4 বছরের নার্সিং জেনপার এক্সামিনেশন দিয়ে আমি বিএসসি নার্সিং কোর্সে চান্স পাই। আমি ওখানে নার্সিং পড়া শেষ করি। তারপরে আমি 7 মাস পরে আমি গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যাই। প্রথমে আমার পোস্টিং হয় রামপুরহাট, বীরভূমেতে। তারপর বছর 1.5 হলো আমি আরামবাগ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে স্টাফ নার্স হিসাবে কর্মরত রয়েছি। আচ্ছা, আমি যেখানে কাজ করি সেটা হচ্ছে এসএনসিউর পর যেটা নিওনেটাল ওয়ার্ড, ওখানে থাকে হচ্ছে ছোট ছোট 1 মাসের যে বাচ্চাগুলো, অসুস্থ যে নবজাতকের নিউবর্ন, আমাদেরকে ওখানেও বাচ্চাদের হাতে ক্যানুলা করতে হয়। 1 দিনের বাচ্চার হাতে ওজি টিউব, যে বাচ্চাগুলো খেতে পারে না, মুখ দিয়ে টিউব করতে হয়। অনেক বাচ্চা যেগুলো প্রিটার্ম সময়ের আগে হয়ে যায়, সেগুলো আমাদের ওখানে অবজারভেশনে থাকে। ইনজেকশন চলে, ব্লাড চলে, যে সমস্ত বাচ্চা জন্ডিসে থাকে তাদের ফটোথেরাপি চলে। এগুলো তো তাও করে করে হ্যাবিচুয়েট হয়ে গেছি। এর আগে যখন আমি রামপুরহাটে করতাম তখন আমি গাইনি ডিপার্টমেন্টে করতাম, গাইনি আর অবস এমার্জেন্সি। ওখানে পরিস্থিতি আরও খারাপ ছিল। এটা অনেক ট্রাইবাল এরিয়া, প্রচুর রেফার আসতো। এরকমও হয়েছে, একটা ট্রাইবাল মহিলা আসছে, ওদের তো ওরকম কোনো ড্রেস কোড নেই, একটা গামছা, পায়ে মোজা, গরমকালে পরে পেশেন্ট ঢুকছে। পেশেন্টের যখন দেখছি অলরেডি বেবি তখন ঝুলছে, আমরা গ্লাভস পরারটুকু টাইম পেতাম না, আমরা গিয়ে ডেলিভারি করেছি। পেশেন্ট হ্যান্ডেল করাটাও আর একটা চাপের ব্যাপার। হ্যাঁ, সবসময় মাথা ঠান্ডা রাখতে হয়। পরিস্থিতি অনেক রকম থাকে, পেশেন্ট পার্টি ক্ষিপ্ত থাকে, কিন্তু আমাদেরকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। 3 বছর হয়েছে। আচ্ছা, কাজের সাথে সাথে বিয়েও হয়েছে? হ্যাঁ, কাজ আমি আগে কাজ পেয়েছি, তারপরে বিয়ে হয়েছে। তারপরে পরিবারে কে কে আছেন? পরিবারে হচ্ছে হাজবেন্ড আছে, শাশুড়ি মা আছেন, শ্বশুর মশাই আছেন, ননদ আছেন। তাতে সংসারও তোমাকে একই সঙ্গে সামলাতে হয়? হ্যাঁ দিদি, দুটোই একসঙ্গে সবাইকেই করতে হয়। যে কোনো প্রফেশনাল মানুষকে ব্যালেন্স করে চলতেই হয় দুই দিকে। দেখো কত কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়েছে। মা বাবার স্বপ্ন? হ্যাঁ, আমি চাকরি পাওয়ার পর বাবা মার এই আর্থিক অবস্থার অনেক সুরাহা হয়েছে। ভালো থেকো পূজা। হ্যাঁ দিদি, ভালো কাজের সাথে যুক্ত আছো, মানুষের সেবা করছো, এটাই তো সবথেকে বড় কাজ। হ্যাঁ দিদি, ভালো থাকো, সেই আশীর্বাদ করি। কথা কম বেশি যান, চিনে যান যদি, ঘরে বাইরে দক্ষ হাতে সামলান কি বিষয় ধাঁধা। এবার বলো পূজা। কাজ, কথা কম কাজ বেশি, চিনে যান যদি, ঘরে বাড়ি দক্ষ হাতে কাজ সামলান। অনন্যা, সেলাই দিদিমণি। হ্যাঁ, কিভাবে শুরু হলো? দারিদ্র পরিবারেই আমার জন্ম। মানুষও হয়েছি খুব অভাবের মধ্যে দিয়ে। বাবার একটা ছোট্ট পানের গুমটি ছিল, সেই গুমটি চালিয়ে বাবা আমাদের 3 ভাই বোনকে মানুষ করেন। তো হঠাৎ করে বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়, যার জন্য বাবা মেন্টালি দিক থেকে পুরোটাই বলতে পারেন পাগল হয়ে যায়, যার জন্য সংসার চালাবার মতো আর তার সামর্থ্যও থাকে না, তার সেরকম মানসিকতাও থাকে না যে তিনি সংসার চালাতে পারবেন। বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি যাই তখন প্রথম অত বুঝতে পারিনি। তারপর যখন একটু বুঝতে শিখলাম সংসারটা কি, তখন দেখছি আমার সংসারে আর্থিক দিক থেকে প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে। বাবার বাড়িতেও ওই আর্থিক দিক থেকে সমস্যা, আবার শ্বশুরবাড়িতে এসেও সেই সেম সমস্যা। হাজব্যান্ড আমার জিপিতে ক্যাজুয়াল স্টাফ দিদি, খুব ন্যূনতম উপার্জন। তো সংসার চালাতে ভীষণ কষ্ট হতো। তখনই ভাবলাম যে না, এরকমভাবে চলা যায় না, কিছু একটা আমাকে করতে হবে। তো কী করলাম, ইউটিউব দেখে দিদি প্রত্যেক দিন সংসারের সমস্তটা সামলে আমি রাতের পর রাত জেগে সেলাই শিখলাম। ওই ইউটিউব দেখে প্রচার করি, আস্তে আস্তে আমার পাড়ার বৌদিদের, পাড়ার দিদিদের, পাড়া কাকিমাদের সবাইকে জানাই। প্রচার হওয়ার ফলে কি হয়, একটা সময় উৎকর্ষ বাংলা বলে একটা স্কিম আছে, ওখানে সেলাই সেকশনটা আছে, সেলাইটাও শেখানো হয় আর কি।
তো ওখান থেকে আমার কল আসে, আপনি কি ইচ্ছুক সেলাই দিদিমণির জন্য, আপনার মানে আপনাকে ভাবছি সিলেক্ট করব। তো ভাবলাম যে এত বড় যখন সুযোগ এসেছে আমার জীবনে, তাহলে আমি তো অবশ্যই সেটাকে গ্রহণ করব। তা সেখানে সিলেক্ট করে, সেখানে এখন বর্তমানে দিদি আমি সেলাই শেখাচ্ছি। আমার সেখানে 60 জন স্টুডেন্ট আছে। বাহ। সেখানে 60 জন স্টুডেন্টকে সেলাই শেখাই, প্লাস বাড়িতে সেলাই করি। আবার দিদি সারাদিন সংসারের সমস্ত কাজ একা সামলায়, মেয়েকে সামলায়, হাজবেন্ডের সমস্ত রকম ওর যেটুকু যা দরকার, মেয়ের কেয়ার, মেয়ের পড়াশোনা, সমস্ত কিছু দিদি আমি একা হাতেই সামলাই। খুব ভালো। শেখাও কোথায়? হিয়াতনগরে, আমাদের পাইকর গ্রামের পাশের একটা গ্রাম আছে, ওই হিয়াতনগর, ওখানে একটা সেন্টার আছে উৎকর্ষ বাংলা, ওখানেই শেখাই। হ্যাঁ, ওখানেই শেখাই। আর যারা সবসময় বলতো দিদি নাম্বার ওয়ানে আসতে পারবে না, হ্যাঁ 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 দিদি, ওটা তো অনেকে ভাবতেই পারেনি যে আমি এই স্টেজ পর্যন্ত পৌঁছাতে পারবো। আলটিমেটলি যে আমি মঞ্চে আসতে পেরেছি এবং তোমার সামনে খেলছি, যে হ্যাঁ সত্যি সত্যি অনন্যা কিছু একটা করে দেখিয়েছে, যে তোমার সামনে এসে আমি খেলছি, এটা আমার জীবনের বলতে পারো অনেক বড় পাওয়া। এচোর 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 ময়না ময়না ময়লা ময়না 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 পাউডার পাউডার গামলা গামলা হাতি হাতি হাতি। মৌঝুরিদি সংসার করে নিজের ক্যাফে সামলাচ্ছেন, ক্যাফেটা কিভাবে শুরু করলেন? আমার 93 সালে বিয়ে হয়, তারপর দুটো ছেলে। তারপরে হঠাৎ একদিন ঝড় এলো একটা। 13 সালে আমার হাজবেন্ডের একটা অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টে কান ফেটে বেরিয়ে যায়। তারপরে উনি কালা হয়ে যান, তখনই ধরা পড়লো সুগার। এসছেন উনি আজকে, ওখানে বসে আছেন, কানে শুনতে পান না, কিচ্ছু শুনতে পান না? না, দুটো কানেই? না, দুটো কান না, ডান কান। এক কানে শোনেন, তাও ঠিকভাবে শুনতে পান না, আর বাঁ চোখ দেখতে পান না। লকডাউনের সময় খুব অসুবিধা হচ্ছে, তখন বললো, ছেলেরা বললো, মা তুমি এত ভালো রান্নাবান্না করো, চলো একটা দোকান খুলি। বাড়ির সামনেই একটা খুব ভালো ছোট্ট টেবিল নিয়ে বসতাম, সেখানেই কাবাব বানালাম। তেমন আপনি ভালো রান্না করতেন? হ্যাঁ, স্পেশাল পুষ্পা কাবাব, রাও সাহেব। একা করেন? একা। কি বলেন? ছেলেরাও করে, ছেলেরা মাংস আনে, মাংস কাটিং করে, সব কিছু করে ওরা। মোটামুটি দিনে ক প্লেট মোমো বানান? দিনে 20-40 প্লেট অর্ডার হয়ে যায়। এটা কোথায়? এটা হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি, 21 পল্লীর ঠিক পিছনে। তো এত জিনিস বানান কখন থেকে শুরু করেন? সারাদিন সকাল থেকে শুরু করি। বাজার করে কে? বড় ছেলে করে, ছোট ছেলে করে। সংসারে রান্না কি করেন? সংসারে তাড়াতাড়ি টিফিন করে নিলাম, টিফিন করে নিয়ে রান্না করে নিলাম। একদিকে গ্যাসে, এদিকে রান্না, দোকানে রান্না হচ্ছে, একদিকে ঘরে রান্না হচ্ছে। ক্যাফেটাকে নিয়ে কি ভেবেছেন? এবার বাড়াবেন আরো? হ্যাঁ, আরো একটা দোকান নেওয়ার ইচ্ছা আছে। ছেলেরা গাড়ি কিনেছে। একসময় দেয়ালে পিঠ থেকে গেছিল, এখন দেখুন আপনারা ঘুরে দাঁড়িয়েছেন। ভালো থাকবেন মৌঝুরিদি। এবার আমরা খেলা শুরু করবো। অনেকগুলো অক্ষর এলোমেলো ভাবে আছে, সবগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ বানাও। এবার বলো মৌঝুরিদি। কাজু বরফি। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 মৌঝুরি চক্রবর্তী। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।